সালাউদ্দিন তার পায়ুপথ ভাড়া দিয়ে যেই ব্যক্তির সৌজন্যে সে এমপি হয়েছে, মেঘালয় শিলংয়ে থেকেছে, মোটেলে চার্টার প্লেনে কইরা বা ফার্স্ট ক্লাসে কইরা ঢাকায় আসছে, এসালমের গাড়িতে কইরা বাড়িতে গেছে, এসালমের পয়সায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওই ব্যক্তি ইসলাম কার্ড ডিস্ট্রয় করছে। তাইলে এই বিশ্বাস ছেলে কি করে ওখানে দাঁড়ায় বলে ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম না? মানে এই জন্য আমি বলছি তার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য আমাদের আরো তীব্র প্রতিবাদ করা প্রয়োজন ছিল এবং তার বিরুদ্ধে আমাদের আরো বেশি তৎপর হওয়া ছিল। কারণ সে এখন ইসলামী ব্যাংক চায় না, সে এখন ইসলামের মধ্যে চলে গেছে। সে ইসলাম কোনটা না এবং কে ইসলামিক না একটা নামকেও সে বিকৃত করেছে। এখন যদি আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, এই কাজগুলাই যদি এই বর্তমান সরকার করে, তাহলে আজকে আমার এই বিপ্লবের কি প্রয়োজন ছিল, এই জীবন হানির কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ যা যা করে গেছে তাই যদি তারা করতে হয়, তাহলে এখন তো আওয়ামী লীগের চেয়ে অনেক বেটার পার্টি তো জামাত না, সরি ওই বিএনপি না। জামাত যেখানে অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি শৃঙ্খলা, অনেক বেশি এডুকেটেড পার্টি, সে জামাত যে ব্যাংকটা চালিয়ে যাচ্ছিল, যে ব্যাংকে একটা ভালো দক্ষতা ছিল, আজকে আওয়ামী লীগের মতো করে যদি বিএনপি একই পথে হাঁটে, আমি তো বলতে চাই বিএনপির চেয়ে ভালো তাহলে আওয়ামী লীগই ছিল। এখনো তো তারেক রহমানের চেয়ে ভালো প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা। আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার দোষে গুণে মিলে তার যে গুণাবলী ছিল, তার যে কন্ট্রিবিউশন ছিল, তা সে যতটুকু করেছে, তার খারাপ গুলো বাদ দিলে আর গত 3 মাসে যে খারাপ গুলো আমরা দেখেছি, অন্তত তারেক রহমানের চেয়ে অনেক বেটার শেখ হাসিনা। এবং এই ব্যাটারটা প্রমাণ করলো সালাউদ্দিন এই বক্তৃতা দিয়ে। সালাউদ্দিন ইসলামকে বিকৃত করে, ইসলামকে কন্ট্রোভার্সি করে, ইসলামী ব্যাংক না বলে দৃষ্টতা দেখিয়ে সে প্রমাণ করলো যে সে এমন একজন প্রধানমন্ত্রী অধীনে কাজ করে যে প্রধানমন্ত্রী তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেখেন আওয়ামী লীগের কোন মন্ত্রী, এমনকি তোফায়েল আহমেদ বলেন, কোন মন্ত্রী সাহস ছিল না শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার ইমেজ বা সরকারের ইমেজ নিয়ে কথা বলবে। এরকম কোন লোক তার সংসদে ছিল না, তার পন্থী পরিষদ ছিল না। কিন্তু আজকে কি দুর্ভাগ্য দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তানের সামনে দাঁড়িয়ে, দেশমাতা খালেদা জিয়া সন্তানের সামনে দাঁড়িয়ে এমন মন্তব্য করা হচ্ছে যে এই মন্তব্য সরাসরি দায়ী হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। তাতে উনি প্রমাণ করে দিচ্ছেন একটা রাষ্ট্রের উপরে, সরকারের উপরে একজন প্রধানমন্ত্রীর যতটুকু গ্রিপ থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটুকু জনাব তারেক রহমান সাহেবের নাই। এটা কি আমাদের জন্য লজ্জাস্কর না? আজকে জামাত ইসলাম যদি একটা ভদ্র পার্টি না হইতো, এটা আল্লাহ ভীরু দল না হইতো, তাহলে চিন্তা করেন ওদিন কি হইতো। কাজে আমি মনে করি আপনি যথার্থ বিষয়টা এনেছেন। এখানে এস আলম তো এসে বলেন না আমি ব্যাংকটা চাই, ব্যাংকের মালিকানা চাই। দুঃখ হলো এটা আমাদের। এস আলম সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে বা দুবাই থেকে একটা স্টেটমেন্ট দেখ, আমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমি আমার এই ব্যাপারে, ব্যাংকের ব্যাপারে কি হয়েছে না হয়েছে, আমি জনগণের সামনে সরকারের জবাব দিতে চাই। বলো, আমার রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন একজন ব্যক্তির পক্ষে কথা বলবে? কোন লোক দিতে? এটা তো হাইকোর্টের ব্যারিস্টার না যে ব্যারিস্টার আমার জন্য লড়বে। এটা তো জজ কোর্টের উকিল না যে সবার পক্ষে লড়বে। সংসদে আমি দলের পক্ষে কথা বলবো, জনগণের পক্ষে কথা বলবো। আমার স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যক্তির পক্ষে কেন কথা বলবে? ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিরুদ্ধে কেন কথা বলবে? যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা সবাই বাংলাদেশের নাগরিক, যারা হয়তো বিএনপিকে অনেকে ভোট দিয়েছে। বিএনপির লোক কি করে না?
বিএনপি লোক কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তাদের লেনদেন নাই, তাহলে আজকে তার টাকা উঠাতে পারছে না, সেটা কি জামাতের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিএনপির লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে সালাউদ্দিন কি করে একজন ব্যক্তির পক্ষে কথা বলে? আমি দালালি বলবো না, কিন্তু এটা জঘন্য অপরাধ সে করেছে। এখন সালাউদ্দিন সাহেব তার যে বাচন ভঙ্গিতে বলেছে সেটাকে ফখরুল ইসলামকে অমানিত করে নাই, সে অমানিত করেছে ইসলামকে। আমি যদি সংসদে থাকতাম তাহলে তাৎক্ষণিকভাবে আমার পায়ের স্যান্ডেল বা জুতা খুলে আমি তার উপর সংসদে মারতাম। ডাক্তার ভাই, এই মুহূর্তে আপনি যে কথাটা বলছেন, ইউ জাস্ট রিড মাই মাইন্ড। আমি মনে মনে চিন্তা করছি, বিএনপি বা জামাতে যদি আপনার মতো একজন সাংসদ সংসদে থাকতো, আপনি স্যান্ডেল মাইরা দিতেন, আপনি জুতা মাইরা দিতেন, কেউ বিশ্বাস করুক আর না করুক, জেকব মিল্টন, আমি এটা বিশ্বাস করি, আপনি জুতা মাইরা দিতেন। অবশ্যই মেনে দিতাম, কারণ সালাউদ্দিন আহমেদ এর নামটাই তো ইসলাম, ফখরুল ইসলাম আলমগীর এর নামটাই তো ইসলাম, তারেক রহমান এর নামটাই ইসলাম। এখন যদি বলে তারেক রহমান নাম হলে মুসলমান হবে না, এই অর্থ দাঁড়ালো না ইসলামী ব্যাংক হলে ইসলামী হবে না, তারেক রহমান নাম হলে তারেক রহমান মুসলমান না, এটা দাঁড়াচ্ছে না? সত্যি কথা, অফকোর্স এটা দাঁড়াচ্ছে। তাহলে বলেন, তাহলে এই কথাটা বলা অর্থ, আমি তো জ্যাকব মিল্টনকে বলছি আমি মুসলমান কিনা আমি আপনি জানি না, আপনি বলছেন তাই মুসলমানই, কিন্তু নাম অনুযায়ী মুসলমান আপনি মনে হয় না। এটা হচ্ছে কথা, বেনিফিট অফ ডাউট। আমি আপনার সাথে পুরোপুরি একমত, আমি আপনার সাথে পুরোপুরি একমত। কাজেই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন বলবে তার দলের নেতার নাম নিয়ে যে ফখরুল ইসলাম মানে ইসলাম না, তারপর ফখরুল ইসলাম মুসলমান না, তাহলে ফখরুল ইসলাম মুসলমান না? সত্যি তাদের পিঠের চামড়া ক্ষমতার জন্য, লোভের জন্য এত মোটা হয়ে গেছে, এটা তাদের পক্ষে সহ্য করা সম্ভব। মেজর আক্তার, আপনাকে থামাবো না, আমি আপনাকে এর মধ্যে একটা ছোট্ট একটা ফলো আপ কোশ্চেন করি। সাবজেক্ট এইটা হইতে পারে না, ওনারা যেমন গুপ্ত বিএনপিতে থেকে আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ রক্ষা করে, ওনারা মুসলমান নামটা রেখে ওনারা হিন্দু স্বার্থ কায়েম করে। যদি সাবজেক্ট এরকম হয় তাহলে আপনার রেসপন্স কি? আমি আর একটু কঠিন পথে হাঁটবো। ইসলামী ব্যাংক নিয়ে যে বক্তব্যটা দিয়েছে এই গুপ্তচি, আমি আরেক কঠিন পথে হাঁটবো। ইসলামী ব্যাংকটি ধ্বংস করেছিল কে? আওয়ামী লীগ, এস আলম তার একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। কেন ধ্বংস করেছিল? আওয়ামী লীগের ভাষায় জামাত তাদের পটেনশিয়াল এনিমি, তাদের ক্ষতি করার জন্য। একই কথা তো আজকে বিএনপি বলছে, জামাত তাদের জন্য ক্ষতিকর এবং ইসলামী ব্যাংক ক্ষতিকর। বিএনপি যদি জামাতের পথে হাঁটে তাহলে আজকে এই পরিবর্তন বিপ্লবের কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ জামাতের চেয়ে অনেক ভালো পার্টি আমি বলবো না, কিন্তু বিএনপির চেয়ে অনেক ভালো পার্টি। জামাতে ডিসিপ্লিন আছে, শৃঙ্খলা আছে, দায়িত্ববোধ আছে, দেশ দশ ধর্মের প্রতি আনুগত্য আছে। এরা রাজনীতির কারণে ধর্মকে ব্যবহার করে না। এখানে ইসলামী ব্যাংকে জামাতের লোকজন না, জনগণের অর্থ জমা আছে, জনগণের আমানত জমা আছে। এটা জামাত ইসলামের দায়িত্ব। ভাই একটা কথা আমাকে বলেন, সিম্পল কথা, আমি আর আপনার এত রকেট সায়েন্টিস্ট বা পিএইচডি করার দরকার নাই। মীর কাসেম আলী যখন ইসলামী ব্যাংক চালাইছে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী পাপের ছায়া ইসলামী ব্যাংকে না পড়ছে, গত 53 বছরে ইসলামী ব্যাংকের তো কোনো বদনাম শোনা যায় না, ইসলামী ব্যাংকের উপরে তো কোনো নেগেটিভিটি তৈরি হয় না। যেই মুহূর্তে এই ভারতের ছায়া, এস আলমের ছায়া, হাসিনা মাগির ছায়া ওই ব্যাংকের উপরে পড়েছে, ওটা তো আর ইসলামী ব্যাংক থাকে না, শুধু নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু ওখানে ইসলামের কিছু ছিল, এর জন্য দায়ী কে? ওকে ভাই, আমাকে একটা কথা, তাইলে এস আলম শুধু সফল ব্যবসায়ী না,
এস আলম বর্তমান সরকারকে পকেটের ভিতরে রাখে 4 জন মানুষকে দিয়ে, একজন সালাউদ্দিন, একজন আমির খচ্চর, একজন আসাদুজ্জামান, আর একজন স্বয়ং তারেক রহমান নিজে। এখন তারেক রহমানের নামটা আমি কেন বললাম, যদি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী যদি তার পকেটে থাকে, তাহলে প্রধানমন্ত্রী তার পকেটে আছে, এতে তো আর না বোঝার কিছু নাই, তাইলে? না ভাই, এখানে আমি দুইটা কারণ আমরা ডিফার করব। ওকে, বলেন। বিকজ আমি যদি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলি, তাহলে এই গভর্নমেন্ট টিকে না, গভর্নমেন্ট থাকে না। ওকে, একমত। আমি দ্বিমত পোষণ করি না। আমি বেনিফিট অফ ডাউট প্রাইম মিনিস্টারকে দেব। ওকে, হ্যাঁ, ফাইন। যে মন্ত্রীরা করতেছে এই জন্য আমার একটা প্রপোজাল আপনাকে আমি দিয়েছি আগে, এখনো দিচ্ছি, যে আমরা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সংগ্রাম করে আলটিমেটলি আল্লাহ আমাদেরকে জয়ী করেছে। আমরা হোয়াই নট, যারা সবাই মিলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারত থেকে সংগ্রাম করেছি, তারা মিলে সরকার গঠন করি। সালাউদ্দিন কেন আসতে হবে সরকার গঠন করার জন্য? কেন আমার অর্থমন্ত্রী নিতে হবে? তার চেয়ে অনেক যোগ্য অর্থমন্ত্রী তো বাংলাদেশে আমার অনেক আছে। আমরা কেন একটা এন্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তৈরি করে, আমরা কেন এন্টি হাসিনা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আওয়ামী লীগ বিরোধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা জাতীয় সরকার গঠন করতে পারি না? তারেক রহমান তো বারবার বলেছেন আগামীতে তিনি ক্ষমতায় গেলে একটা জাতীয় সরকার গঠন করবেন। এখন কেন পারেন? হাসিনা মাগি আর রেহানা মাগি ছিল আমার বাহক, আমি এই উকিল ব্যারিস্টার দিয়ে কি করব? সালাউদ্দিনের পায়ুপথ আর আমির খসরুর পায়ুপথ, আর আমির খসরুর ছেলের পায়ুপথ এবং সালাউদ্দিনের 2 ছেলের পায়ুপথ এস আলমের পছন্দ, এবং তারা মন্ত্রিত্ব আছে, তাদের এমপিত্ব আছে, তারা এমপি হইছে পায়ুপথ বিক্রি কইরা। তো এখন আপনি যে বলছেন এই সালাউদ্দিনের নিয়োগ, আমির খচ্চরের নিয়োগ, ইকবাল হাসান মাহমুদ এই নামের আর একটা বেশ্যা সিরাজগঞ্জে জন্মাইছে, সেই খানকির ছেলে স্পিকারের মুখের উপরে বলে আমার নামের আগে মোহাম্মদ নাই। ও যখন জন্মাইছে আপনি কি জানেন ওর কানে আজান দেয় না, ওর কানে জয় শ্রীরাম বলছে। ওর কানের কাছে কোন হিন্দু পেশাব করছে, ওই পেশাবের পানি খাওয়াইছে এই ইকবাল হাসান চৌধুরী মাহমুদ। কত বড় নির্লজ্জ হারামজাদা! বুঝলাম ওর নামের শেষে মোহাম্মদ নাই। আচ্ছা ভাই, ওর জায়গায় আমি হইলে আমি কি বলতাম জানেন? ঠান্ডা মাথা আমি বলতাম, মাননীয় স্পিকার, আমাদের নবীর নাম দিয়ে একটা নাম শুরু করা তো অনেক আশীর্বাদ। আমার বাবা মা ওই মোহাম্মদটা অ্যাড করে নাই, করা উচিত ছিল। আমি উত্তরটা এইভাবে দিতাম। কিন্তু এই মাগির ছেলে দাঁড়ায়া বলছে স্পিকার সংশোধন করুন, আমার নামে মোহাম্মদ নাই। ভাই, এখন নিয়োগের প্রশ্নে আপনি কি জন্য বলছিলেন বলেন, আমি এগুলো মনে করাইয়া দিলাম। বাংলাদেশের কোন নিয়োগ বর্তমান বিএনপি গভর্নমেন্ট হাসিনা 2017 সালে যে চুক্তি স্বাক্ষর করেছে, বর্তমান বিএনপি ওই চুক্তিতে ফিরে গেছে। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই তো আমি স্পষ্ট করে আর সরাসরি বলছি। জি, ওই চুক্তিতে যদি এই সরকার ফিরে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশের সামনে, জনগণের সামনে একটাই বিকল্প আছে, যেইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশের জনগণকে আবার রাজপথে নেমে আসতে হবে এই ভারতের পক্ষের সরকারকে, ভারতের যে সরকার বানিয়েছে সেই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। আমরা চাই না শেখ হাসিনার প্রেতাত্মা বা শেখ হাসিনার কেউ এখানে এসে বসুক। আপনি যখন বারবার যেহেতু বলছেন দিল্লি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে জনগণের সামনে, সেখানে উনি বলতে হবে যে না, আমি সোভারেন, আমি সার্বভৌমত্ব রক্ষা করি। আজকে আমি আপনার একটা কথা বলতে চাই, আপনি পছন্দ করেন বা না করেন,
তারপরে স্পষ্ট বলতে চাই, আমি ভারতের বিজেপি সরকারের, মোদী সরকারের 1 নাম্বার বিরোধী, এবং মোদী সরকারের আধিপত্য, মোদী সরকারের সন্ত্রাসবাদ, মুজিব সরকারের ধর্মীয় এই আগ্রাসী প্রতিহত করার জন্য আমি জীবন দিতে সবসময় প্রস্তুত। কিন্তু আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, আমি ভারত বিরোধী নই। ভারতের 60 কোটি মানুষ আমার শত্রু নয়। ভারতে আমার 26 কোটি মুসলমান আছে, তারা ভারতীয়, তাই বলে তাদেরকে আমি ঘৃণা করি না, তারা আমার ভাই। ওকে ভাই, আমাকে একটা কথা বলেন। তাইলে এস আলম শুধু সফল ব্যবসায়ী না, এস আলম বর্তমান সরকারকে পকেটের ভিতরে রাখে 4 জন মানুষকে দিয়ে। একজন সালাউদ্দিন, একজন আমির খচ্চর, একজন আসাদুজ্জামান, আর একজন স্বয়ং তারেক রহমান নিজে। এখন তারেক রহমানের নামটা আমি কেন বললাম? যদি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী যদি তার পকেটে থাকে, তাহলে প্রধানমন্ত্রী তার পকেটে আছে, এতে তো আর না বোঝার কিছু নাই। তাইলে না ভাই, এখানে আমি দুইটা কারণ আমরা ডিফার করব। ওকে বলেন। বিকজ আমি যদি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলি, তাহলে এই গভর্নমেন্ট টিকে না, গভর্নমেন্ট থাকে না। ওকে, আমি দ্বিমত পোষণ করি না। আমি বেনিফিট অফ ডাউট প্রাইম মিনিস্টারকে দেব। ওকে ফাইন। যে মন্ত্রীরা করতেছে এই জন্য আমার প্রপোজাল আপনাকে আমি দিয়েছি আগে, এখনো দিচ্ছি, যে আমরা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সংগ্রাম করে আলটিমেটলি আল্লাহ আমাদেরকে জয়ী করেছে। আমরা হোয়াই নট, যারা সবাই মিলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের সংগ্রাম করেছি, তারা মিলে সরকার গঠন করি। সালাউদ্দিন কেন আসতে হবে সরকার গঠন করার জন্য? কেন আমার অর্থমন্ত্রী নিতে হবে? তার চেয়ে অনেক যোগ্য অর্থমন্ত্রী তো বাংলাদেশে আমার অনেক আছে। আমরা কেন একটা এন্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তৈরি করে, আমরা কেন এন্টি হাসিনা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আওয়ামী লীগ বিরোধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা জাতীয় সরকার গঠন করতে পারি না? তারেক রহমান তো বারবার বলেছেন আগামীতে তিনি ক্ষমতায় গেলে একটা জাতীয় সরকার গঠন করবে। এখন কেন পারেন? মেজর আক্তার এস আলমকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলছে, দোষ আমরা কি এস আলমকে দেব নাকি দোষ হাসিনাকে দেব? এস আলম ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, তার নামটা ব্যবহার করা হয়েছে। ধরেন 2 লক্ষ কোটি টাকা এস আলম চুরি করছে। আপনারা কি কেউ জানেন এই 2 লক্ষ কোটি টাকা 75% গেছে হাসিনা এবং রেহানার পকেটে? আপনারা কি জানেন এই টাকা সিংহভাগ গেছে শেখ পরিবারের সদস্যদের পকেটে? তাহলে এস আলমের পকেটে কত গেছে? যাই গেছে ওই হালুয়া রুটির উপরে ভাগ বসাইছে কে? শাওয়া, আমির খচ্চর, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আরো আছে বসুন্ধরা শাহ আলম, সালমান রহমান, এরা সবাই ভাগ বসাইছিল। এখন আমার গোসাটা একটা জায়গায়, সংসদে দাঁড়ায়া যখন শাওয়া বলে জামাতের ইসলাম ইসলাম না, ফখরুল ইসলামের ইসলাম ইসলাম না, এতে না মির্জা ফখরুলকে ছোট করা হয়, না জামাতকে ছোট করা হয়। ছোট কে হয়? কোন এন্টিটি বা কোন বিশ্বাসকে ছোট করা হয়? আমাদের মুসলমান ধর্মকে ছোট করা হয়, ইসলামকে ছোট করা হয়, ইসলামকে অবমাননা করা হয়, অসম্মান করা হয়। তুমি সংসদে বসে ইসলামের মহত্ব বর্ণনা করবা না, এটা তোমার ব্যক্তিগত কথা সালাউদ্দিন, কিন্তু ইসলামকে নিয়ে তুমি যোগ করবা, ভণ্ডামি করবা, মস্করা করবা সংসদে। ওই সংসদটা তো তোমার বউ আর তোমার মেয়ে বা তোমার আত্মীয় স্বজনদের খানকিগিরি করার জায়গা না। এটা তুমি করতে পারো। তবে আমাদের সমাজের অবক্ষয়, আমরা অনেক সময় বলি a human can commit a crimes in moral turpitude, নৈতিক অধঃপতন।
কোন পর্যায়ে গেছে। আমরা একটা চোরকে জানি, আমরা একটা গুপ্তচরকে চিনি, আমরা একটা বেশ্যাকে চিনি, কিন্তু এগুলো সব জানার পরেও তাকে সরকারের একটা উচ্চ পদ দিয়ে আমরা বসাইছি। আমরা জানি সে অসৎ, আমরা জানি সে দেশের বিপক্ষে গিয়ে কাজ করে, এবং আমরা জানি সে নীতিহীন। তারপরেও তাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও তাকে আমরা অর্থ মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে পরিকল্পনা মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে জ্বালানি মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে আইন মন্ত্রণালয় দিয়েছি। তাহলে আর ওই ব্যাকগ্রাউন্ড চেক করা, সৎ মানুষ খোঁজা, এসব কথাবার্তা বলে লাভ কি? মেজর আক্তার একটা কথায় আমার সাথে দ্বিমত পোষণ করেছে। আমি এই কথাটাকে রিবাট করি নাই, একটা কারণে করি নাই। মেজর আক্তার বলছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান এবং বেগম জিয়ার সন্তানের উপরে দেশের জনগণের আস্থা এখনো আছে। আমি মেজর আক্তারের কথাটা গ্রহণও করব না, ইগনোরও করব না। আমি মেজর আক্তারের কথাটার উপরে বিশ্বাস করতে চাই, কারণ শরীরের পচন একটা জায়গা থেকে শুরু হয়। ওই জায়গাটাকে যদি কোনো মতে রক্ষা করা যায় তাহলে দেহটা বেঁচে যাবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদটা হলো পচন যেখানে প্রথম ধরবে ওই জায়গাটা। তাইলে তারেক রহমানের এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের সবার সমর্থন করা উচিত, যেভাবে মেজর আক্তার করে। রাজনৈতিকভাবে মেজর আক্তার তো আর এখন বিএনপি করেন না, কিন্তু উনিও তারেক রহমানের সফলতা দেখতে চান, ব্যক্তিগত লাভের জন্য না, দেশের লাভের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের জনগণের জন্য। বিএনপির কাছ থেকে মেজর আক্তারের চাওয়া পাওয়ার কিছু নাই। 70 ঊর্ধ্ব একজন মানুষ, তার জীবনের যথেষ্ট অর্জন আছে। আল্লাহ না করুন আজকের যদি আক্তার ভাই অসুস্থ হয়ে শেষ ত্যাগ করে, ওনার অর্জনের খাতা অনেক বড়, দুঃখ করার কিছু নাই। কিন্তু উনি যখন তারেক রহমানের উপরে বিশ্বাস স্থাপন করে তার সফলতার কথা বলে, আমি এটা প্রতিবাদ করি না এবং করতেও চাই না। কারণ কেন যেন আমার মনে হয় এটা লজিক্যাল। কোন এক ডাক্তার বলছিল, শরীরের পচন যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাকে তোমরা প্রিজার্ভ করো, তাইলেই তোমরা একটা বডিকে রক্ষা করতে পারবা। সরকারের যেখান থেকে পচনটা শুরু হবে ওটা প্রধানমন্ত্রী। অনেক নেগেটিভ কথা প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যায়, আমি ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারবো। আপনারা খেয়াল করেছেন, মেজর আক্তার একজন তুখোর বক্তা, মেজর আক্তার অত্যন্ত ওয়াকিবহাল একজন মানুষ, লেখাপড়া জানা মানুষ। কিন্তু আপনারা কি দেখেছেন, আমার যদি দ্বিমত থাকে কোনো বিষয়ে আমি ওনার সাথে তর্ক করি না, ওনার কথাটা শোনার পরে আমি আমার যুক্তিকে উপস্থাপন করি। আমরা যারা সামাজিক মিডিয়ায় অথবা যে কোনো জায়গায় আলোচনা করি, আমাদের আলোচনাটা কি এভাবে হতে পারে যে আমরা পারস্পরিক সম্মান বোধ আমরা রক্ষা করব, দ্বিমত পোষণ করব, তারপরেও আলোচনা করব, ভদ্রভাবে একে অন্যের পাশে দাঁড়াবো? আমাদের সমাজ ব্যবস্থাটা কি এমন হতে পারে? আমি তো মনে করি হতে পারে, কিন্তু এটা আমরা জাস্ট মুখে বলি, আমরা চাই না। আমি নিজ চোখে দেখেছি, মেজর আক্তার দ্বিমত পোষণ করেছে, তাকে গালি দিয়ে বেজ্জতি কইরা ফিজিক্যালি থ্রেট কইরা কোনো কিছু রাখে না। ওয়ারাস আমি মেজর আক্তারের চাইতে গালি কম জানি না, উনিও আমার চেয়ে কম জানে না, কিন্তু ওনারা আর আমার মধ্যে গালাগালি হয় না। Do you know what is called maturity? Do you know what is called দূরদর্শিতা? অনেকে বলেন আপনারা কথায় কথায়, আমার চুল কি এমনি পাকছে, আপনার আগে দুনিয়াতে আসছি। হ্যাঁ, আমার আগে দুনিয়াতে বহু লোকজন আসছে, যেমন কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজাও আমার আগে আসছে, পৃথিবীতে আসছে আমার আগে আসছে, ভাত খাইছে আর পায়খানা করছে, এ বাইরে আর ফজা কিছু শিখে নাই। এখন এর ব্যাখ্যা আছে কিন্তু আর ব্যাখ্যা নাই। আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব এই বলে
যে একজন ব্যাংক লুটেরা, একজন চোরা কারবারি এবং নীতিহীন একজন এস আলম যদি বাংলাদেশের 4 থেকে 5টা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, দেন পরোক্ষভাবে একথা নিশ্চিত করে বলা যায় পুরা বাংলাদেশকে সে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে তারেক রহমানকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। তারেক রহমানকে শক্তিশালী হতে হবে। তারেক রহমান যেদিন রামিসার বাসায় গেছে এবং সালাউদ্দিন 2-3 বার উঠে যাওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী বাঁ হাত দিয়ে তাকে ধাক্কা মেরে বসিয়ে দিছে। আমরা তার এই আচরণটা প্রতিটা ক্ষেত্রে দেখতে চাই। বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে বসানো না, উনি জন্য চটকানা মাইরা রুম থেকে বের করে দেয়। তারেক রহমান সাহেব, ইতিহাসের বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং জেনারেলদের সামনে নেগেটিভ ওয়েতে একটা কথা তৈরি করা হয়, লৌহ মানব। মার্শাল ব্রজো টিটোকেও বলা হতো লৌহ মানব, বলকানের লৌহ মানব। ম্যানুয়েল নরিয়েগাকেও বলা হইতো পানামান লৌহ মানব। কিন্তু সত্যিকার অর্থে পজিটিভ ওয়েতে যদি একজন মানুষকে লৌহ মানব বলা হয়, ওই মানুষটার নাম নেলসন ম্যান্ডেলা। তারেক রহমান সাহেব, আপনি চাইলে শিখতে পারেন। ওয়াল্টার সিসুলুর মতো রাজনৈতিক গুরুকে নেলসন ম্যান্ডেলা তার কথা এবং নীতির প্রশ্নে বহুবার শাট করায় দিছে, আপনারা জানেন বোধহয়। ওয়াল্টার সিসুলু এক পর্যায়ে মানতে বাধ্য হয়েছে যে there is no comparison between him and Nelson Mandela. আরো অনেক নেতা আছে, থাবো এমবেকি, জেকব জুমা, এরা কিন্তু কেউ নেলসন ম্যান্ডেলার সামনে বেয়াদবি করে নাই, কিন্তু তারা সবাই ছিল রাজনৈতিকভাবে নেলসন ম্যান্ডেলার চেয়েও বৃদ্ধ, তার চেয়েও সিনিয়র। তারেক রহমান সাহেব, শেখার একটা চমৎকার জায়গা যদি আপনি শিখতে চান। আরো একটা কথা, কোন একজন রাজনৈতিক গুরু এবং দেশপ্রেমিককে আপনার কাছে টেনে কথা বলতে তো আপনি থাকার কথা না, সে যদি বিএনপি না করে বা রাজনীতি না করে। রাজনীতিবিদদের মধ্যে থেকেই আপনার উপদেশটা খুঁজতে হবে। এটা কেমন কথা হইল? ঠান্ডা মাথায় আপনাদের তারেক রহমান সাহেব, আপনাকে আর একটা উদাহরণ দিয়ে আজকের কথাটা আমি শেষ করি। জর্জ ওয়াকার বুশ যখন আমেরিকান প্রেসিডেন্ট হন, উনি ওয়াশিংটনে একটা গ্রুপ রাখতেন, এ গ্রুপ অফ অ্যাডভাইজার। আপনারা অনেকে জানেন জর্জ বুশ উইকেন্ড অথবা একটু সময় পেলেই উনি টেক্সাসে দৌড়ে যেতেন। একটা কারণ আছে, ওইখানে ওনার একটা নন পলিটিক্যাল ফোরাম ছিল। নন পলিটিক্যাল ফোরামের সদস্য সংখ্যা ছিল মাত্র 5 জন, মাত্র 5 জন। উনি ওই নন পলিটিক্যাল ফোরামের কাছে যে কোনো বিষয়ের উপরে অ্যাডভাইস চাইতেন। মজার কথা, ওই নন পলিটিক্যাল ফোরাম জর্জ ওয়াকার বুশকে যেই অ্যাডভাইস করতো, উনি ওয়াশিংটনে ব্যাক করে ওই সিদ্ধান্তগুলো কাজ করাইতেন। কাদেরকে? পলিটিক্যাল লোকজনদেরকে দিয়ে। কিন্তু উনি সিদ্ধান্ত তৈরি করতেন কোথায়? টেক্সাসে। তারেক রহমান সাহেব লন্ডন থেকে কতগুলো মান্দার গাছ নিয়ে আসছেন। এই মান্দার গাছদের দিয়ে সেগুন গাছের কাজ হবে না, এগুলো সব মান্দার গাছ। আমি মেজর আক্তারের সাথে একমত, উনি বলছে মাকাল ফল। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। ওই মান্দার গাছ বা মাকাল ফল এদেরকে দিয়ে কাজ হবে না। আপনার 5 জন মেহগিনি দরকার এবং তাদের পলিটিক্যাল হওয়ার দরকার নেই, হোক না নন পলিটিক্যাল। তাদেরকে ডেকে একটা ফোরাম তৈরি করে নেন, বিল্ড ইউর ইনার সার্কেল, যারা আপনাকে প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।